দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আদালতের রায়ে আবারও সংবিধানে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপিল বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্তে আসে এই রায়। এর মধ্য দিয়ে স্বৈরতন্ত্র বিলোপের পথ তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তবে বিতর্ক এড়াতে ফেব্রুয়ারি নির্বাচন নয়, পরবর্তী অর্থাৎ চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে দেয়া রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। এদিকে আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট বিষয়ে আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্যদিকে আন্দোলনের নামে পুলিশের উপর হামলা দুঃখজনক মন্তব্য করে ডিএমপি কমিশনার বললেন যে পুলিশের মনোবল ভেঙে গেলে জনগণকে এই ঘরবাড়ি পাহারা দিতে হবে। মূলত এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি ফিরে আসা। অতিথি হিসেবে আমার অনুষ্ঠানে রয়েছেন তিনজন অতিথি। রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, আছেন নীলুফার চৌধুরী মনিন, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, আছেন হাসান মামুন, সাংবাদিক ও কলামিস্ট। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে যেতে চাই প্রিন্স ভাই আপনার কাছে। সেটি হচ্ছে আদালতের রায়ে আপনি আজকে, এটা সবচেয়ে বড় খবর আমাদের, যে সংবিধানের পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটা নিঃসন্দেহে একটি ভালো খবর, কিন্তু তারপরও কি আবারও কি হোঁচট খাওয়ার কোনো শঙ্কা আছে কিনা? এই ভালো খবরের মধ্য দিয়েই একটু আশঙ্কাও আছে কিনা কোনো? ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি যদি সরাসরি মন্তব্য করি, প্রথমত তো তত্ত্বাবধায়ক সরকার যেভাবে এটাকে বাদ দেওয়া হলো, যদিও আদালতকে সামনে রেখে, কিন্তু এটা আসলে বলা যায় দেশের মানুষ এটা গ্রহণ করেনি, আমরাও গ্রহণ করিনি। আমি খালি কি বলবো, যে তথ্যের খাতিরে বলি, 14 নির্বাচনের আগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে আমাদের দল এবং বাসদ, তখন আমরা দুই দলের পক্ষ থেকে দেখা করে কিন্তু অনুরোধ করেছিলাম যে দেশে এ ধরনের সংকট তৈরি করবেন না, তত্ত্বাবধায়ক সরকার এখনও প্রয়োজনে এটা রাখেন। কিন্তু কথা রাখে নাই, পরিস্থিতিগুলো আমরা জানি। তো সুতরাং রায়ে যেটা ফেরত এলো এটাই স্বাভাবিক ছিল বলে আমার কাছে মনে হয়। এখন যদিও এটা আইনগত ব্যাপার, সেটা একটা দিক আছে, কিন্তু যে প্রশ্ন আপনি তুললেন যে আবার হোঁচট খাবে কিনা, আমি সেই হোঁচটের কথা বলার আগে একটা কথা ছোট করে আবার একটু বলে রাখি, খালি ব্যাখ্যায় যাচ্ছি না। যে আমি দেখলাম এইখানে অনেকেই নানা ধরনের মন্তব্য করছে যে কি স্বৈরতন্ত্রের পদ বিলোপ টিলোপ এই সমস্ত। তা স্বৈরতন্ত্র হুটহাট করে একটা ঘটনায় সব বিলোপ হয়ে যায়, এগুলো খুবই আমার কাছে মনে হয় সুইমিং কমেন্ট। সেটা আমাদের স্বৈরতন্ত্র সম্পর্কে, বিলোপ সম্পর্কে আরও অনেক বেশি বুঝসুঝ করা দরকার। কিন্তু যে কথাটা জরুরি সেটা দেখেন, 5 বছর ধরে, আমি একটা সাধারণভাবে বলছি, একটা সরকার আমরা যেটা চাই আইডিয়াল, সেটাকে একটা নির্বাচিত সরকার হবে, সে 5 বছরই ক্ষমতায় থাকবে। এ তো সাধারণ চাওয়া সংবিধান অনুযায়ী। তো এবং সে তো তাকে, আমরা সাধারণ মানুষ যাই বলুক, সে তো নিজেকে গণতান্ত্রিক বলে। কিন্তু কি দুরবস্থা আমাদের 54 বছরের বাংলাদেশে, এই রাজনীতিবিদরা আমরা কেউ সাহস পাচ্ছি না এই কথা বলতে, যে না 5 বছর পরে আমি একটা ভালো নির্বাচন করে যে জনগণ যাকে ভোট দেবে তাকে আমি ক্ষমতা হস্তান্তর করব। সেই সাহস রাজনীতিবিদদেরও নাই, জনগণও তা মনে করে। দলগুলো যখন ক্ষমতার বাইরে থাকে তখন একরকম আচরণ হয়, দল যখন ক্ষমতায় যায় তখন এই পদ্ধতি নিয়ে নানা রকমের বিচার বিশ্লেষণ শুরু হয়ে যায়। সেটা তো ঠিক, কিন্তু আমি এখন বললাম ক্ষমতার ভেতরে বাইরে উভয়কেই মিলে বললাম, কারণ আমি একটু পরে ওর ব্যাখ্যাটা দিচ্ছি। আমি বলছি যে এইটা যদি বলেন আমাদের রাজনীতিবিদদের জন্য ভালো খবর বলে আমি অন্ততপক্ষে মনে করি না, কারণ আমরা মিনিমাম এই জায়গাটা কবে ফিরে আসবো সেটাই আশা দরকার বলে মনে করি। এই 2 নম্বর। আর 3 নম্বর আরেকটা কথা বলি, এটা আমি ইতিহাসের খাতিরে, এখানে মামুন ভাইরা নিশ্চয়ই এই ব্যাপারে আমি মনে করি আরও বেশি জনগণকে জানা দরকার। 90-এ আমরা কিন্তু কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এটা বলেছিলাম যে পরপর 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে, তো মাত্র 3টা বলেছিলাম, এবং লক্ষ্য ছিল এই 3টার মধ্যে দিয়ে 2টি কাজ করা যায় কিনা। একটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠবে, আরেকটা হবে আমাদের পলিটিক্যাল সংস্কৃতি ডেভেলপ হবে, যাতে করে আর লাগবে না। তখন কিন্তু এটা মানা হয়নি, পরে 96-তে আসলো। এবার লাস্ট আপনি যেটা তুললেন সেই জন্য বলি না, আমি এইবার অল্প দিনে হোঁচট খাওয়ার, বিশেষ করে আমি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, ফলাফল কি হবে না হবে না, কিন্তু আমি বলছি যে এইবারের আমি সম্ভাবনা একটু কম দেখছি, অন্ততপক্ষে কিছুদিন। তার কারণটা বলি, কারণটা হচ্ছে আমরা যে ঐক্যমত্যে আলোচনা করলাম কমিশনের, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে প্রয়োজন, তাতে কথার কথা আদালতের রায়কে বিবেচনায় না রেখেও যে সংবিধান সংশোধনীতে এইটাকে আনা দরকার, এই ব্যাপারে আমরা সবাই ঐক্যমত্য হয়েছি। তা সুতরাং যেহেতু সবাই ঐক্যমত্য আছে, সুতরাং এইটার থেকে কোনো ব্যত্যয় ঘটবে না, বরঞ্চ আলোচনা এইভাবে হয়েছে
কখনো যাতে কেউ তত্ত্বাবধায়ক সরকার বাতিল না করতে পারে, তার জন্য সংবিধানে কি ধরনের সেফটি ক্লজ রাখতে হবে সেইটা আসেন আমরা করি, এবং এই ব্যাপারে কিন্তু কেউ দ্বিমত করেনি। ওই যার জন্য আমি যে দ্বিতীয় পয়েন্টে বললাম, এটা রাজনীতিবিদদের জন্য আমি খুব ভালো খবর দেখি না, কিন্তু এটাই বাস্তবতা। সুতরাং আমি মনে করি এই বাস্তবতার উপরে দাঁড়িয়ে এই কাজগুলো হবে। কিন্তু এই কথা বলার উদ্দেশ্য আমার এই আবার মাঝখানে বলে গেছি, দুইটা কাজ যেন আমরা দয়া করে সবাই করার চেষ্টা করি। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন জায়গায় আনতে পারি যে পলিটিশিয়ানদের প্রতি যাতে সবাই বিশ্বাস অর্জন করে। নির্ভর চৌধুরী মনি, আপনি একটু বলবেন, সেটি হচ্ছে যে মানে এবার নির্বাচনটা ত্রয়োদশ নির্বাচন, সেইটা তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না, চতুর্দশ হবে। বলা হচ্ছে যে বিতর্ক এড়াতে এটা করা হচ্ছে। মানে বিতর্কটা কেন? মানে আপনারা 14-15 বছর ধরে রাজপথে আন্দোলন করলেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য, সেটা আবার ফিরলো, কিন্তু সেটা আগামী হয়তো 5 বছর পরে সেইটার ভিত্তিতে নির্বাচন হবে। মানে এইটা সমস্যাটা কোথায়? মানে বিতর্কটা কেন হবে এটা নিয়ে? যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার আলোচক বৃন্দকে শুভেচ্ছা, সহ আলোচক বৃন্দকে। এখন আপনার যে কথাটা আপনি বললেন সেই কথাটা কিন্তু আমাদেরও, আচ্ছা, আমাদেরও এই কথাটা যে যেটা নিয়ে আমরা যুদ্ধ করলাম, কেন এখন না? কারেক্ট। তো এই এখন না, কারণ প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের হিসাব বুঝে। আপনার মনে পড়ে আজ থেকে 5-7 দিন 10 দিন আগে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছিল, আমার যেই দিন ইচ্ছে আমি সেই দিন ক্ষমতা বুঝিয়ে দিব। আচ্ছা, ক্ষমতা বোঝানোর আগে আমি কিছুই বলবো না, মানে উনি উনার মতো করেই উনি কাজ করবে। তো উনার ক্ষমতার সময় কিন্তু রায়টা বের হলো। এই রায়টা কেউ কিন্তু কোনো দলই কিন্তু চায় নাই যে এটা চতুর্দশ থেকে হোক। রায়ের মতোই কিন্তু স্বাধীন ছিল। তাহলে স্বাধীনতার মধ্যে আপনার বাগার দিল কে? যে চতুর্দশে চলে গেল কেন? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। এখন যেটা হয়, যেটা আজকে থেকে আরো ধরেন আরো 1-1.5 সপ্তাহ যাবত যে জামাত ইসলামী বলতো এই সরকার আমাদের সরকার, সবার সরকার, সব ঠিক আছে, তারা কিন্তু 1-1.5 সপ্তাহ আগে থেকে বলা শুরু করেছে তাদের বড় বড় নেতারা এই সরকার লিগ্যাল না, ইলিগ্যাল। এটা কিন্তু তারা এই 1 বছর 1.5 বছরের মধ্যে বলে নাই। আপনি হিসাবগুলো যদি এগুলা মিলান তাহলে কিন্তু মিলে যাবে। তো এই সরকার লিগ্যাল না এটা। তো যদি তত্ত্বাবধায়ক আসতো তাহলে আজকের দিন থেকে রায়টা ওরকমই হওয়ার কথা। যখন আপনার রায়টা প্রকাশ হবে সেই দিন থেকে যদি কোনো আপনার নির্বাচিত সরকার না থাকে তাহলে ওই দিন থেকে রায় কার্যকর হওয়ার কথা। সেটাই তো হওয়া তাহলে উচিত। ওই দিন থেকে যদি রায় কার্যকর হয় তাহলে আজকের সরকার যিনি আছেন ওনার থাকার কথা না। আজকেই কিন্তু আরেকটা রকম ঘটনা ঘটে যেত বা শুরু হতো ঘটনা ঘটে যাওয়ার। তো এই যে একটা ইলিগ্যাল সরকার একটা দল বলছে, একটা দল না, অনেক দলই, অন্য দলরা চুপ করে আছে। আবার আপনার তত্ত্বাবধায়ক চতুর্দশ থেকে, এই সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ডাল মে কুছ কালা হ্যায়। আমি এখানে ভালো কিছু দেখছি না এই জায়গাটায়। আচ্ছা, তো আমি থ্যাঙ্কসের জন্য, ধন্যবাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি, তত্ত্বাবধায়ক ফিরে আসছে। কিন্তু ফিরে আসলো কবে? সেই আপনার নদী নালা সাগর পার হয়ে তারপরে আরো 5-6 বছর পরে আপনার ইলেকশন যদি এটা হয়। লাইক আমি আপনাকে একটু বলি, আমার একটু সময় লাগছে, যে এই নির্বাচন আরো পিছায়া গেল। আপনার যেদিনই নির্বাচন হোক ত্রয়োদশ নির্বাচনই তো হবে। তার মানে কি ত্রয়োদশে কিন্তু আর ওইটা যদি আরো 1 বছর পরে হয়, 2 বছর পরে হয়, ওটা কিন্তু হচ্ছে না। সেটা তো আপনার ওটার আপনার ফলাফলটা কোথা কখন ইমপ্লিমেন্ট হচ্ছে? চতুর্দশে গিয়ে। তাহলে আরো পিছাচ্ছে, যদি আবার পিছায়, নাও পিছাতে পারে, আমি কথার কথা ধরে নিলাম পিছাচ্ছে, তাহলে তো আরো দেরি হচ্ছে। সেটাই। আচ্ছা, একটু হাসান মামুন আপনি একটু পরিষ্কার করবেন যে মুনিয়াপা বললো ডাল মে কুচ কালা হে, ধরেন এত আশা আকাঙ্ক্ষার পরে সেটা ফিরলো, সেই জায়গাটা আমরা না যে আজকে আইন উপদেষ্টা বলেছেন যে সুযোগ না থাকায় ফলে চতুর্দশ হবেই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। মানে সুযোগ না থাকায় কেন? মানে এটার ফলে কি আবারও কি সেই স্বৈরতন্ত্রের দিকে আমরা কি আবারও কি যাত্রা শুরু করবো কিনা, এটা আমরা যদিও চাই না। আমরা তো গণ অভ্যুত্থানের পরে একটা বিশেষ পরিস্থিতিতে আছি। আচ্ছা, এটা কিন্তু কোনো আপনি সুনির্দিষ্ট হিসাবের মধ্যে রাখলে চলবে না। আচ্ছা, এই যে যারা ক্ষমতাচ্যুত তাদের তরফ থেকে, আমি তো ভিডিও কন্টেন্টগুলো দেখি তাদের পক্ষে যারা সোচ্চার দেশের বাইরে থেকে, তারা তো বলেই যাচ্ছে যে এই সরকার অবৈধ, এর কোনো বৈধতা নাই। এমনকি যে আদালতে রায় হয়েছে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সেই আদালত অবৈধ। ভারতীয় কোনো মিডিয়া থেকে বলা হচ্ছে, এনডিটিভি তো পরিষ্কার বলেছে এটা অবৈধ, তাই না? সরকারের তরফ থেকে যদিও সতর্কভাবে বলা হয়েছে, ভারত সরকারের তরফ থেকে
এবং অজিত দোভাল সাহেবের সঙ্গে এত একটা বৈঠকও হয়ে গেল আমাদের নিরাপত্তা উপদেষ্টা, উনি গিয়েছিলেন একটা সম্মেলনে ওখানে, তাই না? আমরা জানি না কি আলোচনা হয়েছে, সেটা ওই আমরা পক্ষ জানি থেকে না, কিন্তু গণমাধ্যমে বলা হচ্ছে, ওই পক্ষ থেকে বলা হচ্ছে, এই পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। তো যাই হোক, মানে অবৈধ বললে তো বলাই যায় যদি আপনি গণ অভ্যুত্থানকে অস্বীকার করেন, তাই না? আপনি যদি এটাকে জঙ্গি হামলা বলেন তাহলে তো এটা অবৈধ, পাকিস্তানপন্থীরা দখল করেছে, এইসব তো বলা হচ্ছেই, তাই না? তো এখন দুভাগে আসলে ভাগ হয়ে গেছে, দেশের ভেতরেও একটা জনগোষ্ঠী কিন্তু অন্যভাবে দেখছে। তো এবং তারা কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে পারবেও না, তারা মানে হচ্ছে তাদের প্রতিনিধিত্বকারী দল অংশ নিতে পারছে না, এটা হচ্ছে বাস্তবতা। অনেকে এটা নিয়ে তো আর্গু করছে যে তারা অংশ না নিলে তো এটা পার্টিসিপেটরি হচ্ছে না, ভারতীয় পক্ষ থেকে বলা হচ্ছে, এবং তাদের পক্ষাবলম্বনকারী শক্তিগুলো বলছে। তো এই জন্যই বললাম যে পরিস্থিতিটা ভিন্ন। এটা 1/11-এর পরেও একটা ভিন্ন পরিস্থিতি ছিল, তখনও কিন্তু নির্বাচন বিলম্বিত হয়েছিল 2 বছর প্রায়, এবারও 2 বছর বিলম্বিত হচ্ছে, তাই না? তো এতদিন তো বিলম্বিত হওয়ার কথা না, যদি স্বাভাবিকভাবে হতো, 3 মাসের মধ্যে নির্বাচন হতো, এর মধ্যে কয়েকটা নির্বাচন হয়ে যেতে পারতো। তো কি হতে পারতো এটা তো এক বিচার, কিন্তু ইতিহাসটা এভাবে দেখা হয় না। ইতিহাসে যা ঘটে যায় সেটা মেনে নিতে হয় এবং সেটার উপরই নির্ভর করে আগাতে হয়। তো আমাদের আসলে এইসব বিতর্কে গিয়ে লাভ নেই যে এই নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে। এটা এই রায়ের আগে থেকেই পরিষ্কার ছিল যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার, সেই সরকারই এই নির্বাচনটা করবে। মাঝে বিএনপির তরফ থেকে দেখবেন বলা হয়েছিল যে এই সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করে, মানে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, তাই না? মতো আচরণ করে, তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তী সরকার, কিন্তু আচরণটা হতে হবে তত্ত্বাবধায়কের মতো, মানে দল নিরপেক্ষ আচরণ যাতে করে। কারণ এই সরকারের শুরু থেকে অভিযোগ বিভিন্ন পক্ষের যে এই সরকার বিভিন্ন সময় বিভিন্ন দিকে হেলে যাচ্ছে, এমনও অভিযোগ আছে যে কখনো কখনো বিএনপির দিকে হেলে গেছে, তাই না? সেটা এনসিপির অভিযোগ, আবার কখনো বিএনপির অভিযোগ জামাতের দিকে যাচ্ছে। লন্ডন বৈঠকের পর বলা হচ্ছে যে বিএনপির দিকে হেলে পড়েছে। আবার ঐকমত্য কমিশন যে নিষ্পত্তি করেছিল, যে সুপারিশ দিয়েছিল, তখন বলা হয়েছিল ওই দিকে হেলে পড়েছে বিএনপির বিরুদ্ধে। আবার ইউনূস সাহেব শেষ মুহূর্তে একটা সমঝোতা করেছেন তার ভাষণে, তাই না? ওই যে 4 নম্বর ক্লজটা, যে রাজনৈতিক দলগুলো তার মানে বিজয়ী হলে তাদের ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা কিন্তু একটা মানে নিষ্পত্তির জায়গা, আবার সংকটেরও জায়গা, কারণ আগামী সংসদ সার্বভৌম, তারা কিন্তু সিদ্ধান্ত নেবে। আমরা যত যাই ঐকমত্য পোষণ করি, যাই করি না কেন, জনগণের উপরে তো কিছু নাই। জনগণ যাদের রায় দেবে তারা নিষ্পত্তি করবে, এবং 2/3 ভোট আর উচ্চকক্ষ যদি হয় তাহলে সেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, এইভাবে সংবিধান সংশোধন, রাষ্ট্র কাঠামো সংস্কার এগুলো হবে। তো আমরা আশা করে আছি যে এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা ভালো নির্বাচন দেবে। ইউনূস সাহেব বলছেন যে উৎকৃষ্ট আদর্শ স্থানীয় হবে, তো অতটাও যদি না হয়, মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচনও যদি হয়, তাহলেও কিন্তু গণতন্ত্রের উত্তরণ হবে। এবং দেখেন, আপনি তো, আপনাদের টিভি তো বিজনেস টিভি, আমিও অর্থনীতির ছাত্র, এই যে কয়েক মাস ধরে কিন্তু আমাদের রপ্তানি কিন্তু কমছে টানা, তাই না? বিনিয়োগ পরিস্থিতি খারাপ, কর্মসংস্থান পরিস্থিতি খারাপ। তো এইগুলো থেকে উত্তরণ ঘটানোর জন্য কিন্তু দ্রুত আমাদেরকে নির্বাচনের মাধ্যমে এগোতে হবে, এছাড়া উপায় নাই। জি, আসবো বিরতির পর আবার আলোচনা শুরু করবো। দর্শকরা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশে। আমরা কথা বলছিলাম, ফিরে আসেনি, আবার যেতে চাই রহিন হোসেন প্রিন্স আপনার কাছে। সেটি হচ্ছে যে শুরুর দিকে আমরা দেখলাম এই সরকারের যে অভিযোগ যে এই সরকার এনসিপির দিকে ঘেঁষা, এরপরে দেখলাম যে অভিযোগ যে এই সরকার জামায়াতের দিকে ঘেঁষা, এরপর লন্ডন বৈঠকের পর আবার অভিযোগ যে এই সরকার বিএনপির দিকে ঘেঁষা। মানে এখন যেটা আজকে আলোচনা আমরা করছি যে তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপি বলেছিল যে এই সরকার যেন অন্তর্বর্তী সরকার, কিন্তু আচরণটা করতে হবে তত্ত্বাবধায়কের, মানে নির্দলীয় একটা সরকার। সেই জায়গাটা তো সরকার নিরপেক্ষতা নিয়ে তো নানা রকম প্রশ্ন উঠলই। তাহলে সেই নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন সামনে, সেই জায়গাটায় কোনো আশঙ্কা আছে কিনা? না, আমি আশঙ্কা তো আছেই। আমি এই সুযোগে ছোট ছোট করে মানে তত্ত্বাবধায়ক সরকার যে কনসেপ্টটা, আমি আসছি তত্ত্বাবধায়ক সরকার, এই আলোচনাটা দেখেন, অন্তত পক্ষে আমি ব্যাখ্যায় যাচ্ছি না সময়ের বিবেচনায়, আমরা তো এটাই আশা অন্ততপক্ষে আমি করেছিলাম যে ঠিক আছে, বুঝলাম যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার আগে যেভাবে লিপিবদ্ধ আছে সংবিধানে, সেইটা আসলে তাহলে ইমিডিয়েট পাস্ট প্রধান বিচারপতিকেই দায়িত্ব নিতে হয়, তা সেক্ষেত্রে সংকট আছে, বুঝলাম। এই কারণে যদি চতুর্দশ বলেও
কিন্তু অন্ততপক্ষে কেন এই সেফটি ক্লজ দিল না? আমি একটুখানি বলতে চাই, এক সেকেন্ড, একটা লাইন, এই বিচারপতির সংকট কিভাবে থাকে? বিচারপতি তো আগামী মাসে রিটায়ার না সেটা পরের আলোচনা, তাহলে ওটা আবার একটু প্রিসাইজ করতে হয়। আমি সেটা বলছি না, আমি যে তাহলে অন্ততপক্ষে এইটুক তো তার বলা উচিত ছিল, মানে আমরা আদালতের কাছ থেকে এই আশাটা করতে পারি। আমি জানি না পূর্ণাঙ্গ রায়ে থাকবে কিনা, যে এই সরকার, যে সরকার আছে তাকে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের আচরণ করতে হবে, আচরণ করে নির্বাচনটা সম্পন্ন করতে হবে এক। এবং এইটা করার জন্যে আমি বলি, ওই যে আপনি এবার আসি, আপনি যে কথা বললেন, দেখবেন তারা এক এক সময় এক এক দলে ঝুঁকছে, কিন্তু তো ওনারা তো দৃশ্যত দেখাচ্ছে ওনার পিআরের 3টা দল। হ্যাঁ, শব্দটা আমি বুঝেই বলছি। উনি জাতিসংঘে গেলেন 3 দলকে নিয়ে, এনসিপি, জামাত, বিএনপি। তো এখন ধরেন এই 3 দল এই যে উপদেষ্টাদের সম্পর্কে, দল সম্পর্কে যে যে অভিযোগগুলো করেছে তাদেরকে বিদায় করে নির্দলীয় লোককে করুক। আর উপদেষ্টা থাকাকালীন তিনি বরাদ্দের নামে নানাভাবে যেভাবে করছে, সে কেন নির্বাচন করার সুযোগ পাবে? আর প্রিয়তা কেন এগুলো আসবে না? তার মানে বলছি যে এই পুরোগুলোকে আপনি যদি না সাজাতে পারেন তাহলে ভালো নির্বাচন আশা করে লাভ নেই। আমি ঠিকই ওনার মতো আমিও প্রত্যাশা করি যে ঠিক আছে মোটামুটি গ্রহণযোগ্য হোক, মেলা ভালো গ্রহণযোগ্য সে পরিস্থিতি নাই। বরঞ্চ আমি দেখতে পাচ্ছি যদি এখন সরকার দায়িত্বশীল আচরণ না করে, সে কিন্তু যেটা করছে আমার বিবেচনায় সুবিধাবাদী আচরণ, নিজেদের হিসাব ঠিক রেখে। দেখেন আজকে সামাজিক মাধ্যমে এরা খুঁজে বের করছে, এই যে চট্টগ্রাম বন্দর নিয়ে যত কথা হচ্ছে, এইটা 2006 সালে ইউনূস সাহেবের স্বপ্ন ছিল, অন 11-এ উনি পারে নাই, এখন এসে সেটা করছে। তো এখন যদি উনি এই ধরনের কতগুলো জিনিসগুলো করার চেষ্টা করে, তাহলে সেটা সব কিছু কিন্তু আমাদের নির্বাচনকে সংকটে ফেলবে, যা আমাদের এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে গণতন্ত্রের পথযাত্রা, আমি পথযাত্রার কথাটা বলি, গণতন্ত্র উত্তরণ না, উত্তরণ অনেক জেল্লি দোরাস, সেই পথযাত্রার যতটুকু করণীয় সেইটাকেও সংকটে ফেলবে। এবং সেটা ফেলছে ব্যক্তি গোষ্ঠী তাদের নিজস্ব বিবেচনাটা জনগণের উপরে চাপাই দেওয়ার চিন্তা থেকে। মনিব, আপনি একটু বলবেন যে সরকার কি আসলে দায়িত্বশীল আচরণ করছে, যেমনটা প্রিন্স ভাই বললেন, দায়িত্বশীল আচরণ? আচ্ছা, সরকার কিভাবে দায়িত্বশীল আচরণ করে? কোথায় সরকার দায়িত্বশীল আচরণ করছে? কোন জায়গায় দায়িত্বশীল আচরণ করছে? আপনাদেরকে নিয়ে তো জাতিসংঘে গেল, শুনে, এটা তো পিকনিক খাওয়া। এনসিপি জামাত আপনাদেরকে নিয়ে গেল, এই যে সিপিবি নিল না, কাউকে তো নিল না, 3 দলকে নিল। এটার কারণটাও আমি আপনাকে বলি। সরকার তার নিজের বৈধতা নিয়ে সব সময় চিন্তা করে। উনি 3টা দলকে ঘোটা দিয়ে একটা স্যালাইন বানায় নিয়ে গেছে, নিয়ে উনি ওইখানে ছেড়ে দিছে অপমানিত হওয়ার জন্য। এবং ওইখানে উনি কি করছে, ওইখানে অন্য দলগুলার কাজ কি? ঘুরে বেড়ানো ছাড়া আর 2-একটা দেশীয় সেমিনার করা ছাড়া কোনো কাজ ছিল? কিন্তু উনি যেটা বুঝাইছে বিশ্বকে, যে দেখো আমি কত পপুলার, যে আমার সাথে সমস্ত যারা একসময় সরকার চালাতো, বিরোধী দলে থাকার যোগ্যতা রাখে, তারা আমার সাথে আসছে। এবং এই যে ছাত্ররা দেশের সরকারকে হটালো, সেই তারা সবাই আমার সাথে আছে। এই জিনিসটা তার সাথে সে কাজ করছে। আজকে আপনি আসেন নির্বাচন নিয়ে, নির্বাচনের কথা যেটা চলছে, 3 মাসও কিন্তু আপনার নির্বাচনের সময় নাই হাতে। আপনি কি অস্ত্র উদ্ধার করেছেন? করেন নাই। আপনি কি পুলিশের ট্রমাটাইজটা থেকে বের করেছেন? যদি করেন, তাহলে মারামারির সময় পুলিশ কেন চুপ করে দাঁড়ায় থাকে? পুলিশ কেন অ্যাকশনে যায় না? কিংবা আর্মি যে পর্যন্ত না আসে সে পর্যন্ত পুলিশ অ্যাকশনে যায় না? আপনি যদি সর্বশেষ আপনি 32 নাম্বারও দেখেন 2 দিন আগে, সে কেন আপনি তাই দেখবেন? আপনি এই একই অবস্থা। তো এই জায়গায় আপনি ওইটাও করেন নাই। আপনি প্রশাসনে হঠাৎ করে যেটা আপনার করার কথা তফসিলের পরে ডিসিএসপি চেঞ্জ করে, প্রশাসনিক বদল, যেটা মানে আমরা গতানুগতিকভাবে তাই দেখে আসছি নির্বাচনের আগে, আপনি সেটাই করে ফেলেন। কারণ এখানে হয়তোবা আপনার এখানে কোনো স্বার্থ আছে, যে স্বার্থটা আপনি অন্যকে বুঝতে দিতে চান না। এখানে সবচেয়ে আমি বলবো যে, যদি এখানে ইকোনমিক্সের একজন ছাত্র আছে, ইকোনমিক্সের সবারই পড়া উচিত। উনি যে কত বুদ্ধিমান রাষ্ট্র চালানোর ক্ষেত্রে, উনি সবগুলো বুঝে শুনে উনি একটা রাষ্ট্রকে চালানোর জন্য, আপনি দেখেন আজকে 4-5 দিন আগে উনি একটা ভাষণ দিয়েছে, সেই ভাষণে কিন্তু কারোরই কিন্তু মনোভূত হয় নাই, কেউ না, নাথিং, কোনো দল হতে পারে না। কিন্তু আপনি দেখেন সবাই কিন্তু এটা নিয়ে তর্জমাই করছে, ঠান্ডা মাথায় চিন্তা করছে। তারা কিন্তু কেউ কিন্তু এটা নিয়ে ফাইনালি ওইভাবে এসে বলতেছে না। এই যে জিনিসটা উনি জানে কারে কি দিয়ে খুশি রাখতে হয়। উনি যখন মনে করছে লন্ডন যাওয়া দরকার, উনি তখন লন্ডন গেছে। যখন মনে করছে মাস্টার মাইন্ড বলা দরকার, মাস্টার মাইন্ড বলছে। যখন মনে করছে যে কার মেধাগুলো যে কাজে লাগানো দরকার, গুপ্ত কারে কারে দরকার, তখন তাকে নিয়ে কাজ করছে। এই জায়গাগুলোতে আপনি মনে করেন যে উনি জনগণের জন্য কিটা করলো। ধরেন আপনি একটা ব্যবসায়ী, আপনি বিডা বানালেন, বললেন সারা বিশ্বের সব ব্যবসাগুলো তার আমাদের দেশে পায়ের নিচে থাকবে আমাদের।
এইটা আপনি হাসান বলেন তো মামুন ভাই বিডার বলুক, যে ঠিক। কি আবু সাইদ চৌধুরী না কি নাম ওনার, আশিকুর রহমান চৌধুরী, একটা কোথাও থেকে একটা টাকা আনতে পারছে? বরং এই যে এত খরচ হলো, আপনার নায়ের মধ্যে কিন্তু একটুখানি খরচ, অনেক খরচ, এই যে খরচ হলো, এটার কে জবাবদিহি দিবে? আজকে কি ওই আশিক চৌধুরী কি এই জবাবদিহিতা দিতে পারে? তারা তো সব বিদেশি নাগরিক, যে কোনো সময় ফু দিয়ে উড়াল দিয়ে চলে যাবে। মনে হয় হাসান মামুন ভাই, উনি অর্থনীতির ছাত্র, দেখি তার কাছে কোনো জবাব আছে কিনা একটু দেখি। যে যেমনটি মনে বা বললেন যে এই যে বিডার যিনি দায়িত্ব নিলেন একটা টাকাও আনতে পারলেন না, তো আমরা তো অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের যে একটা চেঞ্জ আসবে, বরং দেখলাম যে চট্টগ্রামে মানুষ খুব ক্ষিপ্ত হয়ে আছে, বন্দর চলে যাচ্ছে বিদেশিদের হাতে। ফলে আপনি অর্থনীতির ছাত্র, আবার অনেক প্রশ্ন ছিল, ওই জায়গা থেকে কোনো উত্তর আছে, কোনো আনসার আছে এসব কেন হইল না? আমরা না, বন্দরকে তো দক্ষ করা প্রয়োজন, কোনো সন্দেহ নাই। এটা আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের মানে ব্যবসায়ী সম্প্রদায়ের দাবি, এটা তো জনগণেরও প্রত্যাশা। বন্দর দক্ষ হোক এবং বন্দরে খরচ কমুক, কিন্তু বন্দরে মাসুল বৃদ্ধি করা হয়েছে উল্লেখযোগ্যভাবে, আমরা লক্ষ্য করব এই সব বিতর্কের আগে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে টার্মিনালগুলো যাদের দেওয়া হচ্ছে দুনিয়ার সেরা প্রতিষ্ঠানগুলোকে, ডক্টর ইউনূস নিজে এইগুলোর ব্যাপারে অ্যাডভোকেসি করছেন, ভাষণের মধ্যেও কিন্তু একটা স্তবকে আছে যে লাল দিয়ার প্রসঙ্গটা উনি এনেছেন একটু অপ্রাসঙ্গিকভাবে আমার মনে হয়েছে। এটা সমালোচনা ছিল যে ওই ভাষণে এটা কেন, এটা সমালোচনা ছিল। তারপরে যাই হোক, এর আগেও উনি কিন্তু বলেছেন যে মানে বিদেশি অপারেটররা আসলে আমাদের কি লাভ, আমরা কাজ শিখবো, আমরা বাইরে কাজ করতে যাব, আমাদের দক্ষ কর্মশক্তি তৈরি হবে ইত্যাদি, মানে উনি অ্যাডভোকেসি করছেন এটার পক্ষে। তো এগুলোর যৌক্তিকতা নাই তা বলবো না আমি, মানে ফেয়ার জায়গা থেকে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে নির্বাচিত সরকারের আমলেও এই টার্মিনালগুলো দেওয়ার ব্যাপারে যদি এইভাবে এগোতো এত দ্রুত গতিতে এবং এত অস্বচ্ছতার সঙ্গে, তাহলে কিন্তু ওই আমলেও প্রশ্ন উঠত। জি, তবে সেখানে একটা মানে সেফটি একটা জায়গা ছিল, সেফটির একটা জায়গা, সেটা হচ্ছে যে সংসদ থাকতো। ফেয়ার ইলেকশন যদি হতো, ফেয়ার ইলেকশনের ভেতর দিয়ে সংসদ থাকতো, সংসদে আলাপ আলোচনার ভেতর দিয়ে, অপোজিশনের পার্টিসিপেশনের ভেতর দিয়ে সিদ্ধান্তটা হতো। এটা নিয়ে মানে অপছন্দ হলেও কেউ তেমন কিছু বলতো না। হ্যাঁ, এটাই তো গণতন্ত্র, এবং এভাবেই গণতন্ত্র কাজ করে, গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে। তো এখন তো আসলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সত্যি কথা বলতে গেলে নাই। গণ-অভ্যুত্থানের পরের সরকার, এটাকে আমরা একটা লেজিটিমেসি দিচ্ছি, কোনো সন্দেহ নেই। একটু আগে বলছিলাম বৈধতার প্রশ্ন, তাই না? না, তাহলে বিডার যেটা আপা বললো যে তাহলে ওই জায়গা থেকে আমরা আসলে যে বিনিয়োগ পাওয়ার আমাদের যে এখন বিডা থেকে আশিক চৌধুরী ব্রাইট মানে ইকোনমিস্ট, আশিক চৌধুরী, লুৎফে সিদ্দিকী, এরা খুব মেধাবী এবং ইত্যাদি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আসলে অন্তর্বর্তী সরকারের আমলে যতই তৎপরতা চালানো হোক, মানে বিদেশি বিনিয়োগ কেন, দেশি বিনিয়োগও বাড়বে না। আমরা তো জানি যে, আপনি জানেন এই যে বেসরকারি খাতে কিন্তু ঋণ বিতরণ বাড়ছে না, মানে এক্সপেক্টেড রেটে বাড়ছে না, যেটা যে মুদ্রানীতিতে উল্লেখ করা হয় যে এত রেটে বাড়বে, সেটা হচ্ছে না, অ্যাচিভড হচ্ছে না। হ্যাঁ, আমি ওই যে রপ্তানির কথা বলছিলাম, ইভেন গার্মেন্টস রপ্তানি কমে গেছে, 350-র বেশি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এই যে গত 14 মাসে রিপোর্ট হয়েছে, ছোট বড়। তো এগুলো তো বিপর্যয়কর অবস্থা। বড় বড় বিজনেস গ্রুপের অনেক প্রতিষ্ঠান বন্ধ আছে, বেক্সিমকোর কথা বলা যায়, নাসা গ্রুপের কথা বলা যায়, গাজী গ্রুপের ওইটার তো কোনো খবর নেই, কি হলো ওখানে, কি হলো আদৌ, এটা তো ইনভেস্টিগেশন হওয়া উচিত যে ওখানে কতজন মারা গেল অ্যাটলিস্ট, তাই না? তো এগুলো কিছুই হয়নি। হ্যাঁ, এখন মানে একটাই সাফল্য সরকারের, যে মূল্যস্ফীতি পরিস্থিতি কিছুটা কন্ট্রোল করা গেছে। আমাদের প্রেস সেক্রেটারি কিছুদিন আগে, এই 2 দিন আগে বোধহয় একটা ফেসবুকে, উনি তো ফেসবুকে বেশ তৎপর, তাই না, সুন্দর পোস্ট দেন ইংরেজিতে বাংলায়। তো উনি বলেছেন যে খাদ্য মূল্যস্ফীতি 14 থেকে 7-এর ওপরে আছে, কিছুটা নেমে এসছে, এটা ভালো, এবং শীতে মূল্যস্ফীতি আর একটু কমবে, এটা কিন্তু অটো কমবে, এটার মধ্যে সরকারের সাফল্য। শীতের সবজির দাম এখনো কমে, এখনো 60 টাকার, এটা মাসখানেকের মধ্যে কমে। আমি নিজে আজকে বাজার করেছি, আমি দেখেছি 80 টাকার নিচে কোনো সবজি, এখন দাম একটু বেশি থাকারই কথা, কিছুদিন পরে কমে যাবে, এবং অনেক বেশি কমবে, তখন আমরা সেটা নিয়ে আবার চিল্লাচিল্লি করব যে এত কেন কমে গেল, তাই না? জি। তো যাই হোক, পেঁয়াজের দাম বেশি, নতুন পেঁয়াজ উঠলে দাম কমতে থাকবে, এটা নিয়ম, এটা নিয়ে আসলে অভিযোগ করা তেমন নাই। কিন্তু সরকার তো বলছে যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, গেলে মূল্যস্ফীতি আরও কমতো, এটা কিন্তু অর্থ উপদেষ্টা নিজে স্বীকার করছেন, তাই না? এবং উনি বলছেন কিন্তু যে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত এই আমরা সবসময় দেখি যারা যে মানে রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে চাঁদাবাজির অভিযোগটা বেশি এবং তাদের দলের লোকজন এগুলা করে, কিন্তু এখন যে সরকারটা
সে তো রাজনৈতিক দলের কোনো সরকার না, তারা চাঁদাবাজি কেন নিয়ন্ত্রণ করতে পারে না? প্রত্যাশা তো ছিল যদি বিরতির পরে এসে বলেন, হ্যাঁ, একটা প্রত্যাশা বিরতি নিয়ে ছিল আসতে চাই। তারা জি। এটা করবে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম, ফিরে আসছে না, যেতে চাই রহিন হোসেন প্রিন্স আপনার কাছে। সেটি হচ্ছে যে রাস্তায় আপনি দেখতেছেন যে পুলিশ যারা আছেন দায়িত্বে, তাদের পোশাকের কিন্তু বড় একটা পরিবর্তন হয়েছে, কিন্তু মনোবলের জায়গাটায় ঠিক কাজ হচ্ছে কিনা। পোশাকের তো পরিবর্তন হলো, কিন্তু আমরা নানা রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখি, সেই জায়গাটায় পুলিশের মনোবল নিয়ে এখন তো সমস্যা হচ্ছে। না, মনোবল তো আমি বলি যে মনোবল আসবে কিভাবে, সেই কাজটা কি করছে এই যে যারা এখন দায়িত্বে আছে। আপনি দেখেন, আপনি 5 তারিখ থেকে 8 তারিখ নানাভাবে নানা কথা বলতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো এইভাবে থানা পোড়ানো হয়নি। তাহলে যেটা থানা পোড়ানো হলো, পুলিশের যে হত্যাকাণ্ড হলো, আপনাকে তো তার একটা কথা বলতে হবে। ওই সময় দায় মুক্তি দেওয়া হলে আমরা কমিউনিস্ট পার্টির বিরোধিতা করেছিলাম যে না, এই দায় মুক্তি কেউ দিতে পারে না। তা আপনাকে তো আস্থায় আনতে গেলে সেই কাজ থেকে শুরু করে অন্যান্য কাজ করতে হবে। আপনি দেখেন, একটা ন্যূনতম বিষয় আপনার এরকম কিন্তু অজস্র ঘটনা বলা যায়। আপনি দেখেন, ওই যে চট্টগ্রামে এক থানায় যে ভূমিকা পালন করলো, সরকার উচিত ছিল পুলিশের পক্ষে দাঁড়ানো, কিন্তু পুলিশকে উইথড্র করে নিল। তার মানে যে যারা এই যে মব সন্ত্রাস বাহিনী, সরকার যদি বলতো যে আমি মব সন্ত্রাসের 0 টলারেন্স, কে কি করছে আমার দেখার ব্যাপার নেই, আইনগতভাবে পালন করবো, এবং যে পুলিশ বা অন্য যারা করছে আমি তার পক্ষে আছি, ন্যূনতম এইটুক করলে আপনি অনেক কিছু ফিরে আনতে পারতেন। তো সরকারের কারণেই তো হচ্ছে না। আপনি দেখেন, এই যে 32 এর আগে যখন গেল, তা তখন সরকার চাইছে, মানে ভাঙলো কিভাবে, আর এবার তো ভাঙতে পারলো না, সরকার ওইটুকটা গিয়েছে, কিন্তু বুলডোজার আসলো কিভাবে? কেন এখানে যে পুলিশ এবং আর্মির সাথে যে ধরনের বিহেভিয়ার প্যাটার্ন করলো, আপনি এইরকম রেখে আপনি কি আইনের শাসন এবং তাদের মনোবল ফিরিয়ে আনার কাজ করতে পারবেন? পারবেন না। যার জন্য আমরা নির্বাচনকে সামনে রেখে কিন্তু আগে থেকে বলে আসছিলাম যে ওই যে মনিয়াপা বললেন যে অস্ত্র উদ্ধার সহ অন্যান্য কাজ যেমন করতে হবে, জঙ্গি যেগুলো চলে গেছে ধরার কাজ করতে হবে। একই সাথে আমরা বলছিলাম যে সরকার ন্যূনতম পক্ষে, ঠিক আছে অনেক পারে নাই, সেই কাজটুকু করুক, সে প্রমাণ করুক এবং বলুক যে আজ থেকে যেখানে যে ধরনের ঘটনা ঘটবে পুলিশ বা যৌথ বাহিনী তারা ভূমিকা পালন করবে, এইখানে কোনো দিকে তাকানো যাবে না। এই সিগন্যালটা দিক না, দেখেন পুরো চেহারাই পাল্টে। মনি আপনাকে জানতে, সেই কাজটাই তো হলো না। মানে ওই সিগন্যালটা কেন দিচ্ছে না সরকার? মানে আপনারা কি মনে করেন যে সিগন্যালের কথা বলবো? আমার কাছে এটা মনে হয় সরকার নিজের হাতে কিছু জিনিস রেখেই সরকার কাজ করছে। সরকার এখনো ছাড়ছে না। আমি আবার ওই লাইনটা বলি, সরকার প্রধান বলছিলেন যে আমি কখন ক্ষমতা ছাড়বো এটা আমার উপর, এটা আমার উপর, কাকে কখন ছাড়বো। সো সরকার প্রধান এই জায়গায় যদি এই যে দেখেন, যেমন বিএনপির প্রধান জনাব তারেক রহমান সাহেব, উনি বারবার রিকোয়েস্ট করছে যে আমি তো সর্বোচ্চ বহিষ্কার করতে পারি, আমি তো এদেরকে আইনত কোনো কিছু করতে পারি না, সেটা আপনার সরকার করতে পারে। পুলিশকে রিকোয়েস্ট করছে, সরকারকে রিকোয়েস্ট করছে। আপনি বলেন তো কয়টা চাঁদাবাজকে অ্যারেস্ট করা হয়েছে, কয়টা আশেপাশে দখলবাজকে অ্যারেস্ট করা হয়েছে, যে দলেরই থাকুক, আমি বলবো না যে শুধু বিএনপির আছে, যে দলেরই হোক, কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে? এই যে মবগুলো হাতে তুলে নিচ্ছে, কয়টা মবের সরকার বিচার করছে? যদি একটা মবের সরকার বিচার করতো, এই যে কয়দিনে আগুন দিয়ে পুড়ছে 3 জনকে, পুরো ফেলা হয়েছে। তাহলে শেখ হাসিনার ওই সময়টার কথা যদি আপনি চিন্তা করেন, যে এই যে হরতাল টরতাল অবরোধে আগুন দিয়ে মানুষ বাসের মধ্যে সিদ্ধ হয়ে যেত, পুরো অঙ্গার হয়ে যেত। এখনো তো একই অবস্থা, একটা মানুষ বাসের মধ্যে ঘুমাচ্ছে, তাকে নামায় বাসটা পুড়ে ফেলতো। তাও আমি বলতাম যে টাকার উপরে দিয়ে গেছে, জিনিসের উপরে দিয়ে গেছে, একটা মানুষের জীবন তো আমি চাইলেই ফেরত পাবো না। আজকে যখন আমি কথা বলছি, লাইক ধরেন যে ডাকসুর ওই মেয়েটা, সে যে অন্যায় করেছে, অস্বীকার করার কোনো কারণ নাই এখানে, তার বিহেভিয়ারের মধ্যে অনেক সমস্যা ছিল, বাট তার মানে তো এই না যে তার মা বাবা এটার জন্য দায়ী হবে। তার মা বাবার বাড়িতে আগুন দেওয়ার তো কোনো অর্থ হয় না। এই যে গতকালকে যখন আমি একটা জায়গায় টকশোতে ছিলাম, তখনই ওইখানে শুনলাম যে রামপুরে একটা বাসে আগুন দেওয়া হলো। তাহলে সরকার কি চাইলে এই জিনিসগুলো করতে পারে না, আয়ত্তের মধ্যে আনতে পারে না? সরকার এত কিছু করতে পারে, এত আপনার ত্রয়োদশকে চতুর্দশে নিয়ে গেলেন গা আপনি ওইখানে আপনি নিয়ে তত্ত্বাবধায়ক দিয়ে দিলেন, আপনি এটাই দিলেন না। আপনি এত বড় ঘটনা করতে পারছেন, আপনি শেখ হাসিনার রায়ের দিন আপনি একটা বন্দর দিয়ে দিলেন, এত বড় ঘটনা ঘটাইতে পারতেছেন, আর এইটুকু আপনি করতে পারতেছেন না? আইন শৃঙ্খলা রক্ষা, আপনার দেশের মানুষের জীবন মরণের, মানুষ কি চায়? সরকারের কাছে মানুষ ভাত চায় না, আপনার সরকারের কাছে চায় শুধুমাত্র জীবনের নিশ্চয়তা
আমি যেন স্বাভাবিকভাবে মারা যেতে পারি, আমি যেন আমার অফিসে সুন্দর মতো যেতে পারি, আমাকে যেন কেউ মামুন ভাই একটু বলুন, জি, হেনস্থা না করে। মামুন ভাই একটু স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা, মানে আমরা কেন ওই দিকে চলে যাচ্ছি? গড়ে গত 10 মাসে প্রতি মাসে 20 জন 20 জনের মতো মানুষ ঢাকা শহরে মারা গেছে। ডিএমপি বলেছে, শুধু রাজধানীতে ডিএমপির তথ্য। এবং ডিএমপি কমিশনার আজকে একটি মন্তব্য করেছেন যে আন্দোলন নামে পুলিশের সাথে যে হামলা ব্যবহার সেটা দুঃখজনক। হয়তো পুলিশের মনোবল ভেঙে গেলে জনগণকে তাদের নিজেদের বাড়ি নিজেদের পাহারা দিতে হবে। পরিস্থিতি কোন দিকে গেল তাহলে? কেন আমার বাড়ি ঘরে আমি পাহারা দেবো? তাহলে পুলিশের কাজটা কি? আমার ট্যাক্স তো আমি পুলিশকে দিচ্ছি, টাকা দিচ্ছি, অর্থ দিচ্ছি, তো আমার তো অধিকার আছে। সেই অন্তর্বর্তী সরকারের কত দিন গেল, 1 বছরের বেশি সময় চলে গেছে, 1.5 বছর। তারপরও পুলিশকে এইভাবে কথা বলতে হচ্ছে, মানে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাকে। খুবই দুঃখজনক। ডিএমপি কমিশনার বলছে। হ্যাঁ, ওই যে শেখ হাসিনা বলতেন না যে তাহলে বন্ধ করে দিই লাইন, ওই যে ইলেকট্রিসিটি বন্ধ করে দিই, ওই রকম হয়ে গেল না। তো একজন দায়িত্বশীল কর্মকর্তা তো ওইভাবে কথা বলতে পারেন না যে আমরা যদি মনোবল হারিয়ে ফেলি তাহলে কিন্তু, এগুলো আমরা সাধারণ লোক বলতে পারি। উনি এই পোশাক পরে, পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু কথাবার্তা তো বদলাচ্ছে না, এটা উনি বলতেই পারেন না। ওনাকে দায়িত্ব নিতে হবে, উনি সরকারের কর্মচারী, দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, এটা হলো 1 নম্বর কথা। তার পেছনে হচ্ছে যে সরকার যে পুলিশকে সংস্কার করার কথা ছিল, প্রিন্স ভাই একটা কথা বলেছেন, আমি আরও জোর দিয়ে বলতে চাই, এই সরকারের প্রাথমিক এবং প্রধানতম কাজ ছিল পুলিশ সংস্কার করা। কারণ গণ অভ্যুত্থানে পুলিশ কিন্তু ভেঙে গিয়েছিল, পুলিশ পালিয়ে গিয়েছিল, এবং এটা কিন্তু আধুনিক পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। পুলিশ একেবারে নিষ্ক্রিয় হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, মানে অর্ধেকের বেশি থানা পুড়ে গেছিল, তাই না? গণ অভ্যুত্থান চলাকালে এবং তারপরেও কিছুদিন এগুলো চলেছে। যাই হোক, তো মানে দায় মুক্তি নিয়ে প্রশ্ন আছে, আমার মনেও প্রশ্ন আছে, কিন্তু আমি মূল কথাটা বলতে চাই যে পুলিশকে সক্রিয় করা এটা ছিল প্রধানতম কাজ। আচ্ছা, পাশাপাশি সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া, সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা, এটা খালি সেনাবাহিনীর দায়িত্ব না, সরকারেরও দায়িত্ব। আমরা কিন্তু দেখেছি মাঝে একাধিকবার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে, এবং একবার এমন অবনতি যে সরকার পদত্যাগ করে ফেলে, এই অবস্থা ছিল। রাজনৈতিক দলগুলো গিয়ে সমঝোতা প্রতিষ্ঠা করেছে, তাই না? তো এইসব ডামাডোল পেরিয়ে কিন্তু আমরা এসছি, অনেক সংকট পেরিয়ে এসছি। ঐকমত্য কমিশনে অনেক মানে বাধা বিপত্তি এসছে, শেষে তো ভেঙে যাওয়ার মতো অবস্থা, ঐক্য, সেটাও অতিক্রম করা গেছে। এখন সামনে নির্বাচনটা ইনফ্যাক্ট অনেক দেরি হয়ে গেছে। নির্বাচনটা এত দেরি করা উচিত হয়নি, এবং নির্বাচন এত দেরি করার কারণেই কিন্তু অনেক সংকট মাথাচাড়া দিয়েছে, এবং কিছু ফ্রিঞ্জ। আপনাকে একটা তথ্য আপনি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সংস্কার কমিশন পুলিশ, সেই জায়গাটায় আমাদের যে রিপোর্টার তিনি আমাকে জানিয়েছিলেন যে ওই কমিশন কিন্তু পুলিশের পোশাক পরিবর্তনের কোনো সুপারিশ করেন নাই। না, অন্যান্য অনেক সুপারিশ ছিল, সেখানে পোশাক পরিবর্তনের কোনো সুপারিশ ছিল না, ওটা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে করা হয়েছে। এটা একটা রীতি, যেমন আমরা দেখেছি যে বিডিআর বিদ্রোহের পরে করা হয়েছে, সেই রীতিতে করা হয়েছে। জি, একটা বিরতি নিয়ে আসি দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথে থাকবে। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ। কথা বলছিলাম, ফিরে আসেন, যেতে চাই রোহিণী সেন প্রিন্স। সেটা হচ্ছে যে উচ্চকক্ষে পিআর, একই দিনে নির্বাচনের দিন গণভোট, জুলাই সনদের বাস্তবায়ন, সবকিছু তো মোটামুটি গোছগাছ হয়ে গেল। নির্বাচনে তারপরে কোনো শঙ্কা আছে? না, গোছগাছ হয়নি, এটা গোজামিলের প্রচেষ্টা চলছে। গোছগাছ হয়নি, বরঞ্চ দেখবেন নানা মত আছে, আপনি ঐক্যমত্য তো এখনো নাই। কিন্তু আমি বলি সরকার অন্যদিকে না তাকায় একেবারেই যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে, সে এইখানে দিন তারিখ দিয়ে বলুক অমুক তারিখে, এবং কিভাবে আমরা রোডম্যাপ দেখতে চাই ভালো, মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর, এইটাই প্রধান কাজ। এইটা যদি এখনো পর্যন্ত না করে, তাহলে মনে রাখতে হবে যে আমরা কিন্তু দীর্ঘমেয়াদী নতুন ধরনের সংকটে পড়তে পারি। সেই সংকটে যদি দেশ পড়ে, তাহলে এই পুরো দায় দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব এবং তারপরে এই পরিষদকে নিতে হবে। দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে পড়লে তো সর্বনাশ। কেন এই কথা বলছেন? আপনি কি দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে নাই? আমরা তো কবে থেকে এই সংকটের মধ্যেই আছি। আপনি এটা কি বললেন এতক্ষণে? আমরা তো সংকট কি এই 1 বছরে গেছে, সোয়া বছরে, তার আগে 15.5 বছর, তার আগে 2 বছর, তার আগে জ্বালাও পোড়াও 2001-এর ইলেকশনের পরে থেকেই এই যে জ্বালাও পোড়াও সব কিছু মিলে আপনি বলেন তো, একটা দিনের জন্য আমরা কি স্বস্তি পাইছিলাম? 2024-এর 5ই আগস্ট, ওই একটা দিন বাংলাদেশের মানুষ হাসছে হাসছে আর হাসছে রাস্তায়। কেন হাসছে, কিসের জন্য হাসছে, ওটাও বুঝে নাই। খুশির চোটে কোনো গন্তব্য ছিল না। তারপরের দিনই কিন্তু বুঝছে, যখন 3 দিন সবচেয়ে ভালো দিন, এই 20 বছরের মধ্যে যদি কোনো ভালো দিন যেয়ে থাকে
তাহলে আপনার সবচেয়ে ভালো দিন হলো 6, 7, 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই কোনো সরকার ছিল না। বাংলাদেশের মানুষ কত ভালো যে সরকার ছাড়াও যে সুস্থভাবে একটা দেশ চলতে পারে তার প্রমাণ তারা রেখেছে। আপনি বলেন ওই 3 দিনের চেয়ে কি আমরা এখন ভালো আছি না মন্দ আছি? আমি আপনার মাধ্যমে জনগণের কাছে বললাম সেটাই। আমি দেখি মামুন ভাই কি বলেন। মামুন ভাই, প্রিন্স ভাই এবং মনি আপা দুজনেই তো হতাশার কথা বলেন, আপনার কাছে কোনো আশার কথা আছে নির্বাচন নিয়ে? আমি একটু ইতিবাচক বলতে চাই এইটুকু যে অন্যান্য দেশের তুলনায় গণ অভ্যুত্থানের পরবর্তী অভিজ্ঞতা আমাদের, আমি বলবো না যে খুব ভিন্ন বা খুব খারাপ। অন্যান্য দেশে কিন্তু পরিস্থিতির আরো অনেক বেশি অবনতির ঘটনা আছে। শ্রীলঙ্কা তো ভালো আছে, না শ্রীলঙ্কা আছে কিন্তু মধ্যপ্রাচ্যের অবস্থা কিন্তু আমাদের চেয়ে অনেক খারাপ। তো আমরা চাই শ্রীলঙ্কার মতো উত্তরণ। শ্রীলঙ্কায় যেমন শান্তিপূর্ণ উত্তরণ হয়েছে, সব শেষেও আমরা এটা চাই। আমরা দেখতে চাই যে আগামী এই যে ডিসেম্বরের শুরুতে যে তফসিল ঘোষণা হবে, যেটা পেন্ডিং আছে, এটা যেন সময় মতো হয় এবং নির্বাচন কমিশন যেন মানে জোরালোভাবে নিরপেক্ষভাবে কাজ। নির্বাচন কমিশন রাজনৈতিক সংলাপ করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, শুরু হয়েছে অলরেডি সংলাপ। তো তাদের সুপারিশ অনুযায়ী কিছু সংযোজন বিয়োজন করে তারা যেন বলিষ্ঠ ভূমিকা রাখে। মানে সরকারের মধ্যে যেটুকু বলিষ্ঠতার অভাব আমরা দেখেছি দীর্ঘ সময়, আচ্ছা, নির্বাচন কমিশন সেটা পূরণ করতে পারবে কিনা এর উপর কিন্তু অনেকখানি নির্ভর করছে। তাহলে আমরা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে থাকি, তাদের শক্তিশালী বলিষ্ঠ। আমি একটা লাইন বলতে চাই, ওখানে যে বিএনপি বলছে নির্বাচন কমিশনে যে আমরা রিটার্নিং অফিসার চাই না, আমরা এখান থেকে চাই, এটা কি আদৌ দিতে পারবে কমিশন? আমার কাছে তো মনে হয় এটা সিরিয়াস একটা চ্যালেঞ্জ। আপা অপেক্ষায় থাকি। তিনজনকে ধন্যবাদ, হাসান মামুন, মহিনুর প্রিন্স এবং নীলুফার চৌধুরী মনি, তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।